এই ক্ষেত্রে তুমি যেটা বললে, এই যে ঘটনাটা ঘটছে এর পেছনে খুব একটা অদ্ভুত রকমের রহস্য লুকিয়ে থাকছে। পর্যবেক্ষণ করছেন, দেখছেন, তারপরে সেটা প্রকাশ করা হবে কেন। তার কারণ হচ্ছে, খবরটা এসেছে বা সম্প্রচারিত হয়েছে বিভিন্ন জায়গায়, কয়েকটা জায়গায়, সেটা খুব শকিং। তাকে বলুন আমাদের সঙ্গে যোগাযোগ করতে, এবং তার সঙ্গে যোগাযোগ করে আমাদের জানান। ডেমোক্রেসি কিন্তু ইজ ভেরি পাওয়ারফুল দেয়ার। ওখানে কিন্তু এখনো প্রচন্ড গণতন্ত্র কিন্তু খুব শক্তিশালী নিজেদের দেশের মধ্যে। এই এপস্টিন ফাইলসে যা বেরিয়েছিল তার মধ্যে দেখা যাচ্ছে অন্তত 6 জন। তিনি আংশিকভাবে ফাইল কেন প্রকাশ করেছেন, প্যাম বন্ডি তাকে। হুম। তো এইটা যদি একটু আপনি আমাদের দর্শকদের কাছে বলেন যে সারা বিশ্বে কি চলছে। নমস্কার, সবাইকে এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। অ্যাপস্টিন ফাইলে প্রতিদিনই নতুন নতুন করে কিন্তু তথ্য প্রকাশ্যে আসছে, এবং আজকে যে তথ্য সামনে এসেছে তা অত্যন্ত চাঞ্চল্যকর। একটি ভারতীয় মেয়ের নাম অ্যাপস্টিন ফাইলে এসেছে, যে অ্যাপস্টিনের শিকার হিসেবে ওই দ্বীপে বন্দি করে রাখা হয়েছিল। তো এটা আমাদের কাছে অত্যন্ত যন্ত্রণার। এবং এই তথ্যটা সামনে আসার পরে ভারতের রাজনৈতিক মহলেও কিন্তু যথেষ্ট শোরগোল পড়ে গেছে। তা আমরা এই বিষয়টিকে নিয়ে আজকে একটা অনুষ্ঠান করব। আপনারা জানেন এর মধ্যেই যে অ্যাপস্টিন ফাইল নিয়ে আমরা কিন্তু লাগাতার অনুষ্ঠান করে যাচ্ছি, যদিও ভারতের গদি মিডিয়া এটাকে নিয়ে তেমন গুরুত্ব দিচ্ছে না। কিন্তু আমরা চাইছি যে অ্যাপস্টিন ফাইলের সমস্ত খুঁটিনাটি খবর আপনাদের কাছে পৌঁছে যাক। তো সেই জন্য আমরা প্রথম থেকেই চেষ্টা করছি, সম্ভবত একমাত্র বাংলা মিডিয়া আমরা, আমি এবং গৌতম দা, যারা অ্যাপস্টিন ফাইল অত্যন্ত গভীরভাবে আমরা পর্যবেক্ষণ করছি, এবং গৌতম দা অ্যাপস্টিন ফাইল প্রথম থেকেই ভীষণ গভীরভাবে তিনি এটা লক্ষ্য রাখছেন। আজকেও আমাদের সঙ্গে রয়েছেন গৌতম বন্দ্যোপাধ্যায়, প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক। গৌতম দা, আপনাকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত। আজকে যে নতুন খবর সামনে এলো, এটা তো আপনার কাছে খুবই শকিং। তো সেইটা যদি আপনি প্রথমে বলে একটু তার বিশ্লেষণ এবং তার যে প্রভাব পড়তে চলেছে ভারতীয় রাজনীতিতে, সেটা যদি একটু আলোচনা করেন। দেখো এই সুব্রত, তোমার সমস্ত আমাদের যারা শ্রোতা তাদের প্রতি আমি অন্তরের কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা শুনছেন এবং বলছেন, অনেক কিছু কমেন্ট করছেন। আমি তুমি যেটা বললে, এটা যে আজকে যেটা খবরটা এসেছে বা সম্প্রচারিত হয়েছে বিভিন্ন জায়গায়, কয়েকটা জায়গায়, সেটা খুব শকিং। আমি মনে করি এটা শকিং নয়, এটা কিন্তু টিপ অফ দি আইসবার্গ। এর ঠিক, তলায় আরো অনেক কিছু আছে, ঠিকই। অনেক কিছু থাকবে। যে জানা যাচ্ছে যেটা, যে একটা আমাদের দেশে 2020 সালে একটা মেল এসেছিল, ইমেল পাঠানো হয়েছিল এমবেসিতে এখানে। আহ, তো সেই এমবেসিতে মেলটাই ছিল, পাঠিয়েছিল নিউ ইয়র্ক ক্রাইম ভিকটিমস কম্পেনসেশন অফিসিয়ালস। এইটা যা যা কিরকম কম্পেনসেশন অফিসিয়ালস কারা, 2019 সালে জেফ্রি এপস্টিন মারা যান জেলখানায়, আমরা জানি। এবং তারপরে 2020 সালেই এইটা পাঠানো হয়েছিল, কারণ তখনই জানা গিয়েছিল, তার মানে, যে একটি কোনো ভারতীয় মেয়ে, এবং ধরেই নেওয়া হচ্ছে মাইনর, বেশিরভাগ জায়গায় যা জানা যাচ্ছে যে মাইনর, নাবালিকা হয়তো, তারকে, তার সঙ্গে জেফ্রি এপস্টিনের এই যে বিরাট কারবার, তার সঙ্গে কোনোভাবে তাকে জড়ানো হয়েছে, বা তাকে নিয়ে যাওয়া হয়েছে, বা তাকে পাচার করা হয়েছে, কিছু একটা করা হয়েছে। কি করা হয়েছে না হয়েছে, সেই মেয়েটি কোথায় যায়, কিভাবে থাকে, তার কিছু পরিচয় কিছু জানা যায়নি। কেন জানা যায়নি? এমবেসিতে যখন জানানো হলো, তখন এটাও বলা হলো যে যারা জানতে চাইলেন তারা বললেন যে এই মেয়েটির লোকেশন বা কোথায় আছে না আছে, তাকে বলুন আমাদের সঙ্গে যোগাযোগ করতে, এবং তার সঙ্গে যোগাযোগ করে আমাদের জানান। কেন জানাবেন? কারণ তাহলে যা কম্পেনসেশন হয় সেটা সে পাবে। এবং শুধু তাই নয়, তার একটা একটা আলাদা কাউন্সেলিং এর কোর্স হয়, মানে এই যে একটা হয়তো দুঃসহ অবস্থার মধ্যে কাটিয়েছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে সেই মেয়েটিকে কোনোভাবে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল, তাকে অ্যাবিউজ করা হয়েছে, তাকে আর বাকি কি করা হয়েছে উই ডু নট নো, কিন্তু করা তো হয়েছে সাংঘাতিক। না হলে তাকে কাউন্সেলিং এর কথা বলতো না, তাকে কাউন্সেলিং করা হবে এবং বিনা পয়সায় করা হবে। ওই এটা যে আমেরিকায় যে এই যে আছে, কম্পেনসেশন যে অ্যাক্ট আছে, তাই অনুযায়ী করা হবে। কিন্তু অদ্ভুত ভাবে এখনো পর্যন্ত তার কোনো উত্তর গিয়েছে বলে আমরা জানি না, আমরা আদৌ জানি না। এবং আদৌ কোনো মেয়ের উপরে এরকম অত্যাচার হয়েছে বা নিয়ে যাওয়া হয়েছে, তাকে কি করা হয়েছে, কিচ্ছু, উই ডু নট নো এনিথিং।
এই সরকার, যে কেন্দ্রের যে বিজেপি সরকার, সে বারবার বলে বেটি পড়াও বেটি বাঁচাও, আমরা তো জানি। তো এই বেটি বাঁচাও এর যে স্লোগান, সেইগুলো তো ক্রমেই ভোঁতা হয়ে যাচ্ছে। এখানে কিন্তু ভোঁতা হয়ে যাওয়া নয়, এটা একটা সাংঘাতিক জায়গায় পৌঁছে যাচ্ছে। যে একটি মেয়েকে নিয়ে যাওয়া হয়েছে সেখানে, আমরা ধরে নিচ্ছি একটি মেয়ে, আমরা কিন্তু জানি না একটি মেয়ে, দুটি মেয়ে, 10টি মেয়ে, উই ডু নট নো এনিথিং, কিচ্ছু জানি না। কেন জানি না? 6 মিলিয়ন মতো তো আমরা জানি ফাইলস যা বেরোবে, এখনো কিন্তু বেরোয়নি। তার মধ্যে 3 থেকে 3.5 লক্ষ ফাইলস বেরিয়েছে। বেরিয়েছে মানে, কিন্তু আবার বলছি, এটা অনেকে মনে করছেন বেরিয়ে গেছে সব, সবার সামনে, তা কিন্তু বেরোয়নি। ঠিক ঠিক। কেন বেরোয়নি? এবং ডিপার্টমেন্ট অফ জাস্টিস যে কমিটি আছে, তারা সেই ফাইলগুলো সমস্ত আলাদা করে পর্যালোচনা করছেন, পর্যবেক্ষণ করছেন, দেখছেন, তারপরে সেটা প্রকাশ করা হবে। কেন? তার কারণ হচ্ছে, এই যে ক্রাইম ভিকটিমস, তাদের নাম ধাম পরিচয় যাতে বাইরে চলে না যায়, কিছুতেই যাওয়া চলবে না। এই মেয়েটির ক্ষেত্রেও তাই। এই যে মেলটা হয়েছে, সেখানে কিন্তু মেয়েটির নাম বা পরিচয় কিচ্ছু দেওয়া হয়নি, সব ব্ল্যাক আউট করে রাখা হয়েছে যাতে কিছুতেই বাইরে প্রকাশ না পায়। এটা হচ্ছে মূল কথা। কাজে এই এত ফাইলের, তার মধ্যে কোন ভিকটিমের নাম আছে, সে কোথায় থাকে, কিভাবে থাকে, সমস্ত কিছু আগে মুছে দেওয়া হবে, কিছুতেই বাইরে যাতে না যায়। কাজে খুবই অসুবিধাজনক। এই ক্ষেত্রে তুমি যেটা বললে, এই যে ঘটনাটা ঘটছে, এর পেছনে খুব একটা অদ্ভুত রকমের রহস্য লুকিয়ে থাকছে। কেন রহস্য? রহস্য হচ্ছে, মেয়েটির নাম কেন প্রকাশ করা হবে তা তো আমরা জানি হবে না, সরি হবে না। কিন্তু তাকে যে বিচার পাওয়ার, তার যে অধিকার, সেটা থেকে কেন তাকে ক্ষুণ্ণ করা হলো, কেন করা হচ্ছে না, সরকার কেন করলো না? কেন সরকার কোন বড় এজেন্সিকে দিয়ে, দেশীয় এজেন্সিকে দিয়ে এটা এখানে একটা তদন্ত শুরু করলো না? এটা কিন্তু করলো না, একেবারে অদ্ভুতভাবে নীরব। এবং এটা নিয়ে কোনো কথার উত্তরও দিতে চাইছে না সরকার, কোনো জায়গায় না। এবং একটা জিনিস আছে, কেন্দ্রের সরকারের সংখ্যাগরিষ্ঠতার জোরে খানিকটা লোকসভায় যেটা চাইবে না তার তারা উত্তর দেবে না। উত্তর দেবে না। ওম বিড়লা উত্তর দিতে দেননি, কথাও বলতে দেননি, এমনকি ওই যে নরবনের বই নিয়ে পর্যন্ত প্রশ্ন করতে দেননি। এবং তার গৌতম একটা দা, কারণ। প্রসঙ্গক্রমে জানাই আজকে নিশিকান্ত দুবে তিনি হ্যাঁ বলেছেন বলেছেন, যে হ্যাঁ প্রধানমন্ত্রীকে হ্যাঁ কোনো প্রশ্ন করা যাবে না। হ্যাঁ, যাবে না, এটা 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 বলেছে। ভারতের, এটা খুব নতুন ভারত। প্রশ্ন করা যাবে না বলেন, যেটা বলেছে আরো মারাত্মক, বলেছে তিনি যে কোনো প্রশ্নের ঊর্ধ্বে, 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 তিনি সবার ঊর্ধ্বে। ঊর্ধ্বে, আর এটা খুব তাকে ভারতীয় গণতন্ত্রের নতুন হ্যাঁ ভাষ্য। হুম, হ্যাঁ, এবং আরেকটি আমি এই সঙ্গে এই প্রসঙ্গে একটা খুব, আরেকটি খুব খুব মানে খুব রসিকতার একটা সিন আছে, সেটা আমি আজকে দিয়েওছি এক জায়গায়। বলিউড নায়িকা তাপসী পান্নু, তাকে একটি অনুষ্ঠানে ডাকা হয়েছিল, সেখানে জিজ্ঞেস করা হলো, দেখানো হলো নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী, আপনার কাকে পছন্দ? তাপসী পান্নু সোজা গিয়ে একবারে মোদীর গায়ে হাত দিয়ে প্রণাম করে বলছেন, এনি ছাড়া কেউ হবে না এই দেশে থাকতে গেলে, এর বাইরে আর কিছু হবে কি? এর চেয়ে বড় এর চেয়ে বড় অপমান কিছু হতে পারে না। হ্যাঁ। তো বলছে এই দেশে থাকতে গেলে আর এর চেয়ে বেশি আমি কিছু তো না, বলতে পারি এটাও না। খুব বড় অপমানের কথা যে একজন প্রধানমন্ত্রীকে বলা হচ্ছে তিনি প্রশ্নের ঊর্ধ্বে। যে ব্যক্তি এখন প্রধানমন্ত্রী, তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি যখন বিরোধী ছিলেন এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি প্রতিনিয়ত প্রধানমন্ত্রীকে, তৎকালীন এবং প্রধানমন্ত্রীকে তিনি, তিনি প্রশ্ন করে তুমি গেছেন। তুমি শ্লেষ শ্লেষ করে এমন এমন প্রশ্ন করেছেন, যেগুলো সমস্ত সেই সমস্ত সমস্যা, মানে 100 গুণ বেশি এখন। কখনো পেট্রোলের দাম নিয়ে বলেছেন, কখনো টাকার দাম নিয়ে অবমূল্যায়ন বলেছেন, নিয়ে বলেছেন, মৌনী বিভিন্ন মোহন জিনিস বলেছেন, নিয়ে। হ্যাঁ, ব্যক্তিগতভাবে হ্যাঁ তাকে অনেক মৌনী কিছু, মোহন হ্যাঁ বলেছেন। বলেছেন, এই হ্যাঁ, সমস্ত যাই হোক, হয়েছে। আমরা অন্যদিকে এবার আলোচনাটাতে নামিয়ে আমি নিই। মূল জায়গাটা ফিরে আসি, যে হুম, হুম, এখন বলছি, তাহলে এই যে এর আগে আমরা অনেক আলোচনা করেছি যে এই এপস্টিন ফাইলস নিয়ে কার কার যোগাযোগ, হ্যাঁ না তার, এখনো আরো প্রতিদিন কিছু না কিছু নাম বেরিয়ে আসছে। যেমন একটা বিল গেটসের সঙ্গে একটা আমাদের ডক্টর হর্ষবর্ধন শ্রিংলা, যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তারও একটা ইমেল বাইরে বেরিয়ে এসেছে। কি কারণে উই ডু নট, আবার বলছি আমরা জানি না। সে কিন্তু এই যে কারণ আমরা জানি না, যত না জানবো তত লোকের মনে বিভিন্ন ধরনের সন্দেহ তৈরি হয়। এই যে পারসেপশনটা তৈরি হয়, সন্দেহ কেন, কিসের জন্য, এত আড়াল করার কারণটা কি? এই কারণটা কি? এই কারণটা কি প্রধানমন্ত্রী মোদী কি চাইছেন না এটা বেরিয়ে আসুক? কিন্তু মোদী তো তা বলেন না। মোদী বলেন সমস্ত সময়
আমি চাই যে সত্য বেরিয়ে আসুন, প্রকৃত সত্য বেরিয়ে আসবে। এবং তিনি বলেছেন, এটাও বলেছেন, কোনো দুর্নীতিকে তিনি বরদাস্ত করেন না, কোনো এই ধরনের কাজ। তাহলে তিনি কেন এটা নির্দেশ দিচ্ছেন না? পরিষ্কার নির্দেশ তো তিনি দিতে পারেন, দিচ্ছেন না। এই ক্ষেত্রে আমি বলি, এই ক্ষেত্রে আরেকটা কথা বলার আছে। আমরা যদি মনে করি আমাদের দেশের ক্ষেত্রে, সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি তো বললেন যে হ্যাঁ এপস্টিন ফাইল খুলে দেওয়া হোক, বলে তো ছিলেন। কিন্তু তারপরে কি হচ্ছে, খোলার পরে এমন এমন নাম বাইরে আছে তিনিও জানতেন না। এবারে দেখো, একটা সম্প্রতি দ্য টাইমসে ম্যাগাজিনে একটি খবর বেরিয়েছে কিছুদিন আগে। তাতে দেখা যাচ্ছে এই এপস্টিন ফাইলসে যা বেরিয়েছিল তার মধ্যে দেখা যাচ্ছে অন্তত 6 জন ইনফ্লুয়েন্সিয়াল, প্রভাবশালী ব্যক্তির নাম ধাম পরিচয় মুছে দেওয়া হয়েছিল, সম্পাদিত করে আলাদাভাবে বের করা হয়েছিল। এটা কে ধরেছেন? যে ডেমোক্র্যাট, মেরিল্যান্ডের ডেমোক্র্যাট, তিনি তিনি বলতে, হ্যাঁ, জেমি রাস্কিন, তিনি বলছেন যে এইটা রিডাক্ট কেন করা হয়েছে, সম্পাদিত করে কেন বাদ দেওয়া হয়েছে এদের নাম। তিনি জোর গলায় এটা বলাতেই, তিনি এই হাউস অফ জাস্টিসের কমিটিতে আছেন, যেই তিনি বলেছেন, সঙ্গে সঙ্গে বাধ্য হয়ে তার আবার ওই 6 জনের নাম প্রকাশ করা হয়েছে। তিনি বলেছেন তারপরে যে কেন গোপন করা হচ্ছে, এটা তো যে ট্রান্সপারেন্সি অ্যাক্ট যেটা আছে, স্বচ্ছতার যে আইন, তাকে তো সে আইন মানা হচ্ছে না, কেন এটা করা হয়েছে বলছেন। এরপরে এত ফাইল দেখতে আমার এত সময় লাগছে যে সেখানে কত কিছু বাদ দিয়ে দেওয়া হবে আমরা কিছু জানতেই পারবো না তখন। কারণ তিনি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, এটা এটা খুব জানা দরকার আমাদের। তিনি বলছেন যে দুজন লোক, দুজন লোকের হচ্ছে মূল অভিযুক্ত। একটা হচ্ছে জেফ্রি এপস্টাইন এবং তার এক বন্ধু ছিলেন গিসলেইন ম্যাক্সওয়েল, মানে তার সহযোগী ম্যাক্সওয়েল, দুই সহযোগী। ইনি বলছেন এই এপস্টিন সম্পর্কে, এই ফাইল সম্পর্কে আমাদের জেমি রাস্কিন বলছেন, there is no way you run a $1 billion international sex trafficking ring with just 2 people committing crimes. এটা তো হতে পারে না যে এই $1 বিলিয়ন সেক্স ট্রাফিকিং যে কাণ্ডটা ঘটছে তাতে 2 জন মাত্র অভিযুক্ত, তা তো নয়। অতএব সমস্ত ষড়যন্ত্রকারীদের এবং ষড়যন্ত্রকারীদের যারা সাহায্য করেছে তাদের প্রত্যেকের নাম বের করতে হবে। তার মানে এটা গোপন করার একটা প্রয়াস চলছে ভীষণভাবে। এবং এইটা কিন্তু কাজেই বুঝতে পারছো, এটা যখন গোপন করার প্রয়াস চলছে, আমেরিকা থেকে ভারত সর্বত্রই এটা একটা এই প্রয়াসটা জারি থাকবে, এটা আমরা আন্দাজ করতে পারি। কেন আন্দাজ করতে পারি? কারণ ওই যে ট্রান্সপারেন্সি, যে স্বচ্ছতা, সেটা বজায় থাকলে তো এগুলো আমরা ইতিমধ্যে জানতে পারতাম। কারণ এই যদি কোনো মেয়েকে, যদি কোনো একটি নাবালিকাকে সেখানে পাচার করা হয়ে গিয়ে থাকে, বা সেখানে গিয়ে পাঠানো হয়ে গিয়ে থাকে, এবার তাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে কিছু একটা ব্যাপারে, তাহলে তো পস্কো অ্যাক্ট হতো আমাদের দেশে, সেইভাবে একটা মামলা হতো। এবার বলা হতে পারে যে বিদেশে এই মামলাটা চলবে কিনা। কেন চলবে না? বিদেশে যদি আমাদের লয়াররা সেইভাবে প্রেজেন্ট করতেন, তাহলে প্রত্যন্ত অনুযায়ী নিশ্চয় তাকেও পাওয়া যেতে পারতো, এমন নয় যে পাওয়া যেত না। কিন্তু সেসব কিছু করা হয়নি, কিছুই করা হলো না। এর থেকে যে জিনিসটা তুমি বললে, বারবার বলছি আমরা, যে আরো কত জিনিস আছে হয়তো আমরা জানতে পারছি না, কিন্তু যখন আস্তে আস্তে সমস্ত ফাইলগুলো পরতে পরতে যখন খুলে যাবে, তখন কি কি দেখতে পাবো আমরা, তাই নিয়ে এমন একটা, মানে যাকে বলা হয় সত্যি রহস্য রোমাঞ্চ এবং খুব ভয়ঙ্কর ধরনের। কারণ এটা পরিষ্কার কে বলছেন? ডেমোক্র্যাটের ল মেকার, মানে বলছেন, তিনি নিজে বলছেন, ডেমোক্র্যাট ল মেকার, তিনি ওপেনলি বলছেন যে $1 বিলিয়ন সেক্স ট্রাফিকিং রিং, পরিষ্কার $1 বিলিয়ন সেক্স ট্রাফিকিং রিং। তার মানে কোটি কোটি টাকা এই সেক্স ট্রাফিকিং, পাচারে বা এই বালিকাদের পাচারের কাণ্ডে ইনভলভড ছিল। তাই সেখানে কে, কোথায়, কিভাবে যুক্ত আছে না আছে, এগুলো তো সমস্ত জানা আস্তে আস্তে যাবে, হয়তো দেরি হবে। কিন্তু আমরা
বিশেষ কিছু জানতে পারছি, যেমন আম্বানি সম্পর্কেও আমরা জানতে পারছি না যে অনিল আম্বানির সঙ্গে কি কি সম্পর্কে তাকে বিল করেছিলেন, তিনি কি বলেছিলেন। তিনি নিজেই তিনি এফটিনের নিজেকে সঙ্গে তার মোদিস ম্যান ইমেল বলে ক্লেম করেছেন। মোদিজ ম্যান বলে ক্লেম করেছেন। আমরা আগেও বলেছি স্টিভ ব্যাননের সঙ্গে কি সম্পর্ক হয়েছিল, স্টিভ ব্যানন কি পরামর্শ দিয়েছেন, বিভিন্ন জিনিস এসেছে ইতিমধ্যে, এগুলো আমরা আলোচনা করেছি। কিন্তু এই যে ঘটনাটা, ভারত থেকে প্রত্যেক বছর কত নাবালিকা পাচার হয় আমরা জানি, আমরা জানি। শুধু তুমি যদি এক একটা বড় বড় স্টেট ধরো, এই উত্তরপ্রদেশে তুমি দেখবে হয়তো 1 থেকে 1.5 লক্ষ বালিকার কোনো হদিশ নেই। সারা দেশে বোধহয় লক্ষ লক্ষ বালিকার হদিশ নেই। এমনকি ছোট ছোট নাবালকদেরও পাওয়া যায় না, পাচার হয়ে যায় বহু জায়গায়। এটা হচ্ছে হচ্ছে না তা বলবো না। তা আমাদের দেশের সব জিনিসটাই খুব অদ্ভুত। কেন অদ্ভুত? আইন আছে খুব কড়া, এবং এমন করা যে যাতে মানে শিশুরা ফুটপাতে রেপড হবে, অ্যাবিউজড হবে, অথচ তাদের দেখভাল করার কেউ নেই। আবার তারা পাচারও হয়ে যাবে, দেখভাল করার কেউ নেই। কোথায় যাবে তারা? এই যে ভবিষ্যৎ, দেশের প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে? কেন আমি বলছি এটা? কারণ আমরা তো একটি বালিকার নাম জানতে পারি না, কথা জানতে কথা পারছি, শুনেছি, সরি, হ্যাঁ। একটি একটি নাবালিকার কথা শুনলাম। হ্যাঁ, কতজন আছে, কিভাবে আছে, কিভাবে গেছে, কিভাবে তাদের এক্সপ্লয়েট করা হয়েছে, কিভাবে অ্যাবিউজ করা হয়েছে, আমরা কিছুই জানি না। কিছু না। এটা খুব ভয়ঙ্কর বিশেষ কথা, করে গৌতম দা। এটা ভীষণ হ্যাঁ ভয়ঙ্কর কথা। যে কারা হ্যাঁ, এই 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 বাচ্চা বাচ্চা মেয়েটি তো নিজে নিজে হুম চলে যেতে পারে না। হুম, তার না, পেছনে একটা সুসংগঠিত চক্র থাকতে হবে, যারা এই হুম ভারত থেকে তারা সেখানে অ্যাপস্টাইনের ওই হুম, দ্বীপে তাকে নিয়ে গেছে। তাহলে নিয়ে গেছে। তাদের আগে সবার আগে আইডেন্টিফাই করার জন্য একটা তদন্ত করা, এবং সেখান থেকে বেরিয়ে আসতে পারতো যে এরকম কত বাচ্চা, একজন বাচ্চার কথা হুম সামনে এসেছে, এরকম কত বাচ্চা, ভারতীয় বাচ্চা আদৌ গেছে কিনা আমরা জানি না। একজন আপনি যেটা হুম বললেন, একজন না 10 জন হুম আমরা জানি না। তো সেখানে হুম সেই তদন্তটা খুব জরুরি ছিল নাকি? 20 সাল থেকে আমরা এই বিষয়টা নিয়ে বসে রয়েছি। 20 সালে আমরা জানার পরেও আমরা জানি না সেই বাচ্চাটা হুম, ক্ষতিপূরণ পেয়েছে কিনা, তাকে তার ট্রমা কাটানোর জন্য কাউন্সিলিং করা হয়েছে কিনা, কিছু জানি না। কিন্তু এটা তো জানি যে এই তদন্ত হয়নি, না, এই তদন্ত এই হয়নি। যে এই যে হ্যাঁ, এই তদন্ত হয়নি। এমনকি এমবেসি এমবেসি কোনো উত্তর পেয়েছে কিনা বা সেই উত্তর দেওয়া হয়েছে কিনা সেটাও আমরা জানি না। যদি তদন্তও না হয়, বলা যেতে পারে এখানে ভারতবর্ষ থেকে যায়নি, অন্য জায়গায় গিয়েছিল, অন্য দেশ থেকে আছে, একটা তো উত্তর হবে, একটা উত্তর পাওয়া যাবে। আমরা সেই উত্তরটাও জানি না, কিচ্ছু উত্তর জানি না। এই যে না জানা, সমস্ত জিনিসটা আটকে দেওয়া, তথ্যকে আটকে দেওয়া, লোকের কাছে না জানানো যে কি হচ্ছে। যদি এমন কিছু হয়, দেশের সার্বভৌমত্ব যেখানে অসুবিধে হতে পারে, নিশ্চয় সেটা অবশ্যই দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, সেটা কখনোই বলা যাবে না। বা কারোর খুব ভালোর জন্য, মহৎ কাজের জন্য কোনো তথ্যকে আটকে দেওয়া হয়েছে, দিতেই পারে, দেশের ভালোর জন্য, দেশের মানুষের ভালোর জন্য, এটা হতে পারে। কিন্তু যেখানে ঠিক উল্টোটা ঘটছে, যেখানে এইরকম ধরনের এইরকম মাপের অপরাধী, এপস্টিন যেরকম মাপের অপরাধী, এরকম অপরাধী তো ভারতবর্ষ খুব কম আছে। আমরা তো খুব কম আমরা দেখেছি। সেই এপস্টিনকে নিয়ে অদ্ভুত ভাবে যখন ভারতীয় পুরী মন্ত্রী, ভারতী পুরীর সঙ্গে এই যে ইমেল চালাচালি হয়েছে তাই নিয়ে প্রশ্ন উঠছে, তখন মিডিয়ার একজন অ্যাঙ্কার বলছেন বারবার জোর করে, না না ওটা তো আছেই, কিন্তু হি ওয়াজ এ পাওয়ার ব্রোকার, হি ওয়াজ এ পাওয়ার ব্রোকার, মোর ইম্পর্টেন্ট ইজ হি ওয়াজ এ পাওয়ার ব্রেকার। জানি যে পাওয়ার ব্রোকার ছিলেন, যে ক্ষমতার মানে যাকে দালালি করা বলে করতেন, জানি। কিন্তু তার চেয়েও তো বেশি নাম তার হচ্ছে এপস্টিনের, বেশি নাম, অনেক বেশি নাম সুনাম, সেটা হচ্ছে নাবালিকাদের নির্যাতন, যৌন নির্যাতন, এবং কি কি করেছেন তাই নিয়ে। এবং এই যে পাওয়ার ব্রোকারি তিনি করেছেন, এইটার মাধ্যমেই তো করেছেন। এইটা যোগসূত্র, হ্যাঁ, দুটোকে যুক্ত করা এই হয়েছে। যোগসূত্রটা বাদ দিয়ে কেটে ফেলে আমরা বলছি ওইটা করেছেন। আরে কেন? এটা কি কথা? হরদীপ পুরী বলেছেন, উত্তর দিয়েছেন, হ্যাঁ আমার সঙ্গে কথা হয়েছিল আমি জানি, কিন্তু আবার বলেছেন এই মেলটা ভুয়ো, ইমেলটা ঠিক নয়, বলেছেন। দুটো কি করে একই সঙ্গে, মানে মানে বুঝতে পারছি না আমরা, দুটোই কি করে একই সঙ্গে, একটা ঠিক একটা ভুল হয়, এ আমার মাথাতে কিছু কুলোচ্ছে না। আমার শুধু একটাই মনে হচ্ছে, যেটা হয়েছে, এটা হয়
যে দলকে আমি শেখাই যে এখানে যারা নেতা বা নেত্রী আছেন না, যে এখানে মূলত হচ্ছেন প্রধানমন্ত্রী আছেন বা স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, যাই আছেন, আমরা যদি এটা বলেই দেওয়া হয় যে আমাদের, যে এনাদের ওপরে বা এনাদের সরকারের বিরুদ্ধে কোনো প্রশ্ন করা যাবে না, কোনো প্রশ্ন করা যাবে না, এবং প্রশ্ন করতে গেলে আটকে দিতে হবে, অন্যরা যদি কোনো প্রশ্ন করে সেই প্রশ্ন যদি অস্বস্তিকর হয় সেটা আটকে দিতে হবে। আমরা দেখে আসছি বরাবর, বরাবর এই জিনিসটা দেখে আসছি, সংসদে এই জিনিস দেখে আসছি। এই যে যিনি ওম বিড়লা আমাদের অধ্যক্ষ, তিনি এটাই করেন, খুবই পোলাইটলি বলেন কিন্তু করতে দেন না, প্রশ্নটা করতে দেন না, থামিয়ে দেন, থামিয়ে দেন, বারবার থামিয়ে দেন, বলতে দেন না। প্রশ্ন করলে কি অসুবিধে, উত্তর যদি আমি নাও দিতে পারি তা প্রশ্নটা শুনতে কি ক্ষতি, দেশের লোককে জানাতে কি ক্ষতি, সংসদে রেকর্ডে থাকলে কি ক্ষতি। এই জিনিসটাই খুব মানে খুব মানে চিন্তার, আমি ভারতীয় গণতন্ত্রের ক্ষেত্রেও এটা খুব চিন্তার। এর আগে, আগের আমি আমি সব ধরে নিলাম, কংগ্রেস আমলেও প্রচুর অভিযোগ উঠেছে, কোত্রচি নিয়ে আমরা মনে আছে তোমাদের প্রচুর অভিযোগ উঠেছে, এমনকি পার্লামেন্টে মনমোহন সিং বলেছিলেন না আমি আলোচনা করতে দেব, বলেছেন ইন্টারপোল ক্লিয়ার করে দিয়েছে, তবুও আলোচনা করতে দেওয়া যেতে পারে, বলেছিলেন এই কথা। কেন এখানে হচ্ছে না এটা? ঠিক আছে, আলোচনা করতে দিতে ক্ষতিটা কি, কিন্তু দেওয়া হচ্ছে না, যার ফলে আমরা সবচেয়ে যেখানটায় আটকে যাচ্ছি, যে এই যে যার কথা হচ্ছে, যে নাবালিকার কথা হচ্ছে, তা ছাড়াও আরো একটি ইমেল এসেছে, সেই ইমেলেও একটা জানা যাচ্ছে আরেকজন, সে নাকি এপস্টিনকে একটি মেল করেছিল, তাতে লিখেছিল যে বিমানে যাওয়ার সময় আমার পাশে এক বয়স্ক ভদ্রলোক, প্রবীণ ভদ্রলোক ওল্ড ম্যান বসেছিলেন, বলছেন, হ্যাঁ। ওল্ড ম্যান, বয়স্ক লোক বসেছিলেন, এবং তিনি মদ্যপান করে আমার শরীরে স্পর্শ করছিলেন, শেষকালে মানে অত্যন্ত আপত্তিকর সমস্ত প্রশ্ন করছিলেন, টিজ করছিলেন, এই করতে করতে গেছেন তিনি। এবং এপস্টিনকে উনি খুব, সেই মহিলা মানে যথেষ্ট ক্ষুব্ধ হয়ে লিখেছেন, এই জিনিসটা কি আপনি জানেন যে এই ভদ্রলোক আমার সঙ্গে এটা করেছেন? এই যে ঘটনাটা, এটা আমরা জানি না কে লিখেছেন, কে চিঠি লিখেছেন, আমরা জানি না, এটাও একটা খুব স্বাভাবিক। বড় হ্যাঁ, শাস্তিযোগ্য অপরাধ, একটি নাবালিকার হ্যাঁ, সঙ্গে অবশ্যই, যদি এরকম। একদমই তাই। নাবালিকা না হলেও অপরাধ, নাবালিকা না হলেও অপরাধ, আজকে যে হ্যাঁ, হ্যাঁ, মানে সেটা ঠিক। আমি আমাদের পক্সো, দেশ। হ্যাঁ, আমি হ্যাঁ, আমি হ্যাঁ, পক্সোর ইয়ে থেকে বলছি, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, পক্সো হ্যাঁ, যেটা খুব ওটা কড়া তো আইন আছেই, বলে আমরা, হ্যাঁ, আমরা পক্সো, আমাদের হ্যাঁ পক্সো তো আছেই, তাছাড়াও এটাও একটা যথেষ্ট মানে সেক্সুয়ালি, মানে সেক্সুয়াল অফেন্স হিসেবে এটা ধরা হয়, এরও শাস্তি কিন্তু যথেষ্ট আছে। এর কোনোটাই হয়, এটাও তো আমাদের দেশের থেকে ইনিশিয়েট করা যেত, ইজিলি করা যেত, কিন্তু আমাদের দেশ থেকে সেই ধরনের কোনো ধরনের তদন্ত কিন্তু শুরু হয়নি, হয়নি শুধু না, আমরা জানিও না গোটা জিনিসটা। আর এর সঙ্গে দেখো, অদ্ভুত ভাবে মেইন স্ট্রিম মিডিয়া, যেটা সবাই অনেকেই আমরা গদি মিডিয়া হানা টানা বলে থাকি, বলে থাকি কেন তাও আমরা বুঝতে পারছি কেন হুম, বলি। হুম, হুম। প্রচুর টাকা সহায়তা হয় সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বিভিন্ন ভাবে, তাছাড়া তাকে ধমক দেওয়া হতে পারে, ইডি পাঠিয়ে দেওয়া হতে পারে, সিবিআই আছে, আইটি আছে, বিভিন্ন জিনিস আছে, হুম। তারা একদম চুপ হয়ে আছে। কোনো জায়গায় প্রাইম টাইমে এই এই আলোচনা হয় না, প্রাইম টাইম কোন কোন জায়গা হয় না, বাংলা মিডিয়ার কথা তো আমি ধরছি না, ঠিক আছে, বাংলা মিডিয়াতে প্রত্যেক দিন যা চর্বিত চর্বণ হয় সে আমরা জানি, অনেক দর্শকও বোধহয় ওর জন্য মুখ ফিরিয়ে নিচ্ছেন, এটুকু আমরা জানি, আমি দেখতেও পাচ্ছি সমীক্ষায় তাই বেরিয়ে আসছে। হ্যাঁ, ঠিক। কারণ সত্য যদি না প্রকাশিত হয়, লোকে যদি জানতে না পারে, তুমি যদি জোর করে গেলাতে থাকো যে জিনিসটা লোকে জানতে চাইছে না কিন্তু তুমি জোর করে গেলাচ্ছ, তার কিন্তু ফল খুব একটা ভালো হয় না। কিন্তু মিডিয়ার কাছেও কিন্তু ভবিষ্যতে একটা শিক্ষা হবে, যে যদি কালকের দিনে সমস্ত পড়ে যায়, লোকে আর দেখতে না চায়, তখন কিন্তু তাদেরও ভাবতে হবে যে কিভাবে তারা বাঁচাবে, নিজেদের সাম্রাজ্য কি করে বাঁচাবে, এটা ভাবতে হবে। মূল জায়গা থেকে, মূল যে জায়গাতে আলো ফেলার কথা, সেখানে যদি তারা আলো না ফেলে, তাহলে তাদের পক্ষেও কিন্তু মোটেই সুখের দিন আসছে না, এটুকু আমি বলি, সুব্রত। হ্যাঁ, গৌতম দা, এটা আমাদেরও অনেক কমেন্ট বক্সে এরকম আমরা কমেন্ট আমাদের মাননীয় দর্শকদের কাছ থেকে পাই যে তারা এখন এই সমস্ত মেইন স্ট্রিম মিডিয়া তারা দেখা ছেড়ে দিয়েছেন, এবং তারা সে সমস্ত খবর তারা সংগ্রহ করেন আমাদের মতো বিভিন্ন চ্যানেল থেকে, হুম। স্বাধীন মিডিয়া চ্যানেল থেকে।
তো হুম, এটা এটা খুবই খারাপ কথা, কারণ আমরা তো আমাদের সীমিত সাধ্যের মধ্যে আমরা পারিও না। অনেক সময় আমরা হুম, আমাদের পারিবারিক কাজে, শারীরিক ইয়েতে তবুও আমরা চেষ্টা করে যাই। কিন্তু যেটা হুম, আমরা আমরা যেটা এত বড় আজকে একটা অ্যাবস্টিন ফাইলের এটা হচ্ছে সমস্ত বিশ্ব জুড়ে শোরগোল, যেখানে হুম, ভারতীয় গদি মিডিয়া এবং ভারতীয় প্রশাসন পরিষ্কার করে সামনে আসছে না বলেই আমাদের ধারণা। তো সেইখানে হুম। দাঁড়িয়ে বিশ্ব জুড়ে কি চলছে, বিশ্বের কোথায় কি আজকে হচ্ছে এই অ্যাপস্টিন ফাইল নিয়ে। সমস্ত ইউরোপে নানা রকম কাণ্ড কারখানা চলছে। আমেরিকার ভেতরে অ্যাটর্নি জেনারেলকে ইমপিচমেন্ট করার কথা হয়েছে, যে তিনি আংশিকভাবে ফাইল কেন প্রকাশ করেছেন, প্যাম বন্ডি তাকে। হুম। তো এইটা যদি একটু আপনি আমাদের দর্শকদের কাছে বলেন যে সারা বিশ্বে কি চলছে। দেখো, সারা বিশ্বে বিশেষ করে যাদের যাদের নাম এসেছে, খুব বড় রকমের এটা আগের দিনও আমরা বলেছিলাম, প্রচুর লোককে মানে তাদের কাজ ছেড়ে দিতে হয়েছে, রিটায়ার করতে হয়েছে, রিজাইন করতে হয়েছে, এবং তাদের এমনকি নরওয়ের যে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার ছিলেন, আগের প্রাইম মিনিস্টার, প্রাক্তন প্রাক্তন প্রেসিডেন্ট। তাকে তাকে অ্যারেস্ট করা হয়েছে। তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং নরওয়ে থেকে পার্লামেন্টে এত স্ট্রংলি বলা হয়েছে যে যাদের সঙ্গে এই ধরনের এপস্টিনের সঙ্গে যুক্ত থাকার কথা উঠেছে, ষড়যন্ত্রের কথা উঠেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে শুধু আমরা মানে তারা মামলা করবে শুধু তা না, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শুধু নয় না, এমনকি তাদের দেশে যদি বাইরের লোক হয় তাকে তারা দেশে ঢুকতেও হয়তো দেবে না আগামী দিনে। ঠিক এই ধরনের কথা বলেছে, এত দূর বলেছে তারা। কিন্তু আমাদের দেশে তুমি যেটা বলছো, এটা একাধিক লোক, আমি কতজন নাম বলবো, আর ব্রিটেনের বার্নস্টাইন প্রধানমন্ত্রীর নাম কোথাও ফাইলে নেই, না, তার চিফ অফ স্টাফ তার নামও ফাইলে নেই। কিন্তু কিন্তু তাকে তিনি যাকে রিজাইন করতে নিয়োগ হয়েছে। করেছিলেন চিফ অফ স্টাফের হ্যাঁ, হ্যাঁ, মাধ্যমে, হ্যাঁ, মাধ্যমে, তার হ্যাঁ। নাম আছে বলে ব্রিটেনের হুম, প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার কথা উঠছে, এবং সংবাদ মাধ্যমে হুম, ব্রিটেনের অনেক সংবাদ মাধ্যম হ্যাঁ। খুব জোরালো ভাবে এটা দাবি করছে যে কেন তার তিনি কারণ নৈতিক হচ্ছে, দায়িত্ব। হুম। যতই আমাদের, আমি একটা জিনিস আমি দেখেছি ব্রিটেনের, আর যতই থাকুক ওখানে ডেমোক্রেসি কিন্তু ইজ ভেরি পাওয়ারফুল দেয়ার। ওখানে কিন্তু এখনো প্রচন্ড গণতন্ত্র কিন্তু খুব শক্তিশালী নিজেদের দেশের মধ্যে। মানে অন্য ওখানে দেশে প্রাইম যখন মিনিস্টারের কে সবকিছু হ্যাঁ, তিনি তার হ্যাঁ, ঊর্ধ্বে সব হ্যাঁ, উত্তর দেওয়ার, এটা কেউ বলার মতো নেই, এতটা এটা এটা ফ্যাসিবাদী এটা কেউ কথাবার্তা। বলার হ্যাঁ, না, এতটা নেই, ফ্যাসিবাদী নেই। কথা। হ্যাঁ, আমেরিকাতেও তাই ছিল। আমেরিকাতেও এই ট্রাম্প এসেছে, তাই এসেছেন, কিন্তু আমেরিকাতেও কিন্তু তাই, যার জন্য এটা অনেকে মনে করবে ট্রাম্প ছেড়ে দিয়েছেন এপস্টিন ফাইল। না ছেড়ে উপায় ছিল না। ট্রাম্প যদি এটা না ছাড়তেন কোনো উপায় ছিল না আমেরিকার। এই যে ফ্রি স্পিচের ব্যাপারটা আছে, এবং এই যে একটা যে ওপেননেস আছে বিশেষ করে গণতন্ত্রের ক্ষেত্রে, সেখানে আইনগুলো এতই কড়া যেখানে ওনাকে আজকে না হোক কাল, কাল না হোক পরশু ছাড়তেই হতো। বরং ছাত্রীরা। উনি ছেড়েছেন এই কারণে উনি দেখলেন যদি প্রেসিডেন্ট থাকাকালীন আমি যদি বলি ঠিক আছে বের করে দাও, তাহলে আমার বিরুদ্ধে এখনই কোনো ওরা আর কোনো বিশেষ ব্যবস্থা নিতে পারবে না, কারণ উনি ইমিউনিটি আছে, এই ইমিউনিটি থাকবে এখন। পরে হলে কি হবে, তাকে তো সাধারণ একজন অপরাধীর মতো ট্রিট করা হবে। কাজে এইটা একটা উনি ভেবেছেন যে এই করে বেরিয়ে যাবেন। কিন্তু এই যে 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 মুহূর্তে শুনলাম রিডাক্ট করা হয়েছে, এই যে চাপা দেওয়া হচ্ছে, তখনই বুঝতে পারলাম তার মানে বেশ কিছু জায়গায় এই সমস্ত ইনফ্লুয়েন্সিয়াল পিপল যারা ডাইরেক্টলি ইনভলভ ছিল তাদের চাপা দেওয়ার ব্যবস্থা হচ্ছে। এটা ডাইরেক্টলি যখন বেরিয়ে আসছে, এখন আরো সতর্কভাবে এগুলোকে বের করা হবে যাতে কোনো ধামাচাপা না দেওয়া যায়। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমাদের দেশে কেন আমরা সব জিনিসটা, আমাদের দেশে একটা চলছে এই জিনিসটা আমরা দেখেছি। এমনকি দেখো, আমরা জানি না এই যে ইউএস ডিলটা হয়েছে, হ্যাঁ, মার্কিনের সঙ্গে ওদের সঙ্গে যে আমাদের ডিল হয়েছে, সেই ডিলটার ভিতরে প্রচুর কথা হয়েছে যে আমরা কি কি অসুবিধা হতে পারে আমাদের দেশের কৃষি পণ্যের ক্ষেত্রে, ডেয়ারি প্রোডাক্টের ক্ষেত্রে কি কি সমস্যা আমরা পড়তে পারি, কটনের ক্ষেত্রে কি কি পড়তে, বিভিন্ন জায়গায়। এবং আমরা শুনেছি তেলের ক্ষেত্রে দাম কিরকম বেশি দামে কিনতে হতে পারে। কিন্তু এটা নিয়ে কোনো আলোচনায় যেতে চায় না, কোনো প্রেস কনফারেন্স করতে চায় না, পরিষ্কার ভাবে জানাতে চায় না সরকার। কিসের ভয়? এটা কি ভয়, নাকি যে আমি জানাবো না তোমাকে, আমার ইচ্ছে আমি তোমাকে জানাবো না? এর মাঝে তো কিছু হয় না, ভয় ভয় যে না এমন কিছু তথ্য বেরিয়ে আসবে যাতে আমি খুব অস্বস্তিতে পড়বো, পারবো না উত্তর দিতে। আর না হলে হচ্ছে আমি জানাবো না বেশ করছি, আমি জানাবো না বেশ করছি, খুব মারাত্মক। সেটা তো একটা অথরিটেরিয়ান একটা কথা, একবারে, ঠিক, হ্যাঁ, ঠিক। এবার টোটালিটেরিয়ান কথা। আর সেটাই। যদি ভয় হয়, সেটাও কিন্তু আমাদের পক্ষে, জনতার পক্ষে খুব দুশ্চিন্তার, কারণ তাদের হাতেই তো দেশের
শাসনযন্ত্র, আমরা তাদেরই নির্বাচিত করেছি। প্রধানমন্ত্রী আর যাই হন, যাদেরই হোক, আমাদের সকলের প্রধানমন্ত্রী, আমরা তাকে তো সেইভাবেই দেখতে চাই। তো সেইটা আমরা কি দেখতে পাচ্ছি? এই প্রশ্নটা কিন্তু সবার মধ্যে জাগবে, আজকে না হোক কাল, এমনকি অন্ধ ভক্তদের মধ্যেও জাগবে। এটা আমি মনে করি, সুব্রত। ধন্যবাদ গৌতম দা। আজকে আপনি একটা খুব সুন্দর তথ্যবহুল আলোচনা আজকে আমাদের উপহার দিলেন। আপনারা যারা আজকের এই অনুষ্ঠানটা দেখলেন, আমার মনে হয় প্রত্যেকেই নতুন অনেক তথ্য পেলেন, বিশেষ করে একদম তাজা আপডেট এই আহ, এই ফাইলে, এই এপস্টিন ফাইলে। আমরা সেগুলো কিন্তু আপনাদের সামনে কিন্তু আগামী দিনেও যাতে এরকম ভাবেই আনতে পারি, তার জন্য আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং আমার এই চ্যানেলটি এবং গৌতম ব্যানার্জি অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অবশ্যই চালু করে রাখবেন। নমস্কার।